শুরু করছি। নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। আমরা আগের ক্লাসে রেখেছিলাম এই মঙ্গলাচরণের একটি ব্যাখ্যা। আচ্ছা, জাস্ট একটু রিক্যাপ করে দিই, কারণ রেকর্ডিং হচ্ছে সেশনটার, তো আমার মনে হয় কিছু রিক্যাপ দরকার। এবং আমি জাস্ট পড়ে যাচ্ছি, তোমরা এটা নিয়ে এখন মাথা ঘামিও না কি লেখা, কারণ এটা একটু ফন্টটা ছোট, আর আমিও এটা ঠিক মানে বড় করতেই পারি। কিন্তু ঠিক আছে, আমরা এটা এখন আপাতত না পাঠ করলেও হবে। তো নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ, এই কথাটা বলা হয়েছিল। এবং এরপরে আমরা পদকৃত্য যে ছোট টিকাটি সেটা দেখছিলাম। পদকৃত্য কি বলছে? পদকৃত্য এই জায়গায় একটা অদ্ভুত আহ সুন্দর কথা বলছে যে গুরু, হ্যাঁ, विश्वेशम जगत्कर्तारम श्री सांबमूर्तिम हृदि मनसि निधाय नितराम ধারয়িত্বা গুরুবন্দনম চ বিধায়। তো বলছেন যে এইগুলো করতে হয়, কি করতে হয়, সেই জগৎকর্তা ঈশ্বরকে হৃদয়ে ধারণ করা আর গুরুকে প্রণাম করে এই গ্রন্থের আরম্ভ, যেই কোনো গ্রন্থের আরম্ভ করতে হয়। আর আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে এই মঙ্গলাচরণের কতগুলি ব্যাপার আছে। সেটি হচ্ছে মঙ্গলাচরণের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, মঙ্গলাচরণ হয় আশীর্বাদাত্মক, নমস্কারাত্মক আর বস্তু নির্দেশাত্মক। তিন রকমের মঙ্গলাচরণ সাধারণত হয়। এবং বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণ করা কিন্তু কঠিন, কারণ প্রার্থনার সুরে কথা হবে, অথচ সেই প্রার্থনার মধ্যেই গ্রন্থের বিষয়বস্তু কিছুটা বলে দেওয়া হবে। এবং এই মঙ্গলাচরণ করা কি, এটা হচ্ছে একটি শিষ্টাচারও বটে। আর আরো একটা কথা, মঙ্গলাচরণের বিষয়ে দুটি মত কেন করব। একটা হচ্ছে গ্রন্থের নির্বিঘ্নভাবে পূর্তি হওয়া, আরেকটা হচ্ছে বিঘ্নের নাশ হওয়া। তো মঙ্গলাচরণেরও একটা লক্ষণ আছে, হাউ টু ডিফাইন মঙ্গলাচরণ। তো ডিফাইন করা হয় এইভাবে: समाप्ति प्रतिबंधक पाप विशेष ध्वंस कारणत्वम मंगलत्वम। समाप्ति प्रतिबंधक पाप विशेष ধ্বংস কারণত্বম মঙ্গলত্বম। এর মানে হচ্ছে সমাপ্তি, গ্রন্থের সমাপ্তি, গ্রন্থটাকে সাকসেসফুলি লিখে ফেলা, এর যে প্রতিবন্ধক যত রকম পাপ, কোনো পাপ বা কোনো প্রারব্ধ কর্মেই তো গ্রন্থের সমাপ্তিতে অসুবিধা হচ্ছে। তো সেই পাপ বিশেষের ধ্বংসের যে কারণ হয়, যার দ্বারা সেই পাপ বিশেষ, যেই পাপ কি হচ্ছে গ্রন্থের সমাপ্তির প্রতিবন্ধক, সেই পাপ বিশেষের ধ্বংসের কারণকে বলা হচ্ছে মঙ্গলত্বম। মঙ্গলত্বম, ঠিক আছে, এই কথাটা বলা হয়। এটা আমরা একটা জিনিস দেখেছিলাম, আমি জাস্ট রিক্যাপ করে দিচ্ছি এখন। আরেকটা জিনিস, লক্ষণ, এই ডেফিনিশনটা আমি এটা হাইলাইট করছি: অসাধারণ ধর্মো লক্ষণম যথা গন্ধবত্বম পৃথিব্যাহ। যে কোনো জিনিসের যখন লক্ষণ করব, তাকে কিভাবে লক্ষণ করতে হবে, ডিফাইন করতে হবে, এমন এমন কিছু ফিচারকে নিয়ে তাকে ডিফাইন করতে হবে যেই ফিচার অন্য কারোর মধ্যে যাতে না থাকে, এবং শুধু ওই বিশেষ জিনিসে সেই লক্ষণটি যাতে থাকে। এবং লক্ষণ যখন করা হয়,
তখন তিন রকমের দোষ হতে পারে: अतिव्याप्ति, अव्याप्ति আর অসম্ভব। अतिव्याप्ति, अव्याप्ति আর অসম্ভব। अतिव्याप्ति মানে কি? अतिव्याप्ति মানে যদি বলি যে শৃঙ্গিত্বম গোর লক্ষণম, শিং হওয়া গরুর লক্ষণ। গরুকে যার শিং আছে, শিং অন্যান্য অনেক প্রাণীরই আছে, তাহলে এই লক্ষণটি অন্য প্রাণীতেও চলে যাচ্ছে, যে লক্ষ্য, লক্ষ্যের বাইরেও চলে যাচ্ছে। তাই তখন বলছি যে এই যে লক্ষণটি অন্য প্রাণীতেও চলে যাচ্ছে, এটা হলো অতিব্যাপ্তি দোষা। আরেকটা হচ্ছে যদি বলা হয় যে কৃষ্ণত্বম, কৃষ্ণত্বম বা কপিলত্বম গোর লক্ষণম, যদি এরকমটা বলা হয় গরুকে যে কালো, আচ্ছা গরু তো সাদাও হয়, গরু অন্য রঙেরও হয়, তাহলে সব কটি গরুতেও এই লক্ষণ খাটছে না, তো লক্ষ্যেও পুরোপুরি লক্ষণটা অ্যাপ্লাই হচ্ছে না, তাকে বলছি অব্যাপ্তি দোষ। আর অসম্ভব দোষ একটা হয়, এই দোষটি কি? একশফত্বম গোর লক্ষণম, যদি বলি গরুর একটি মাত্র খুর আছে, তাহলে সেটিও অসম্ভব। একটি মাত্র যার খুর আছে সে হচ্ছে গরু, সেটাও হবে না। কাজেই তখন বলা হচ্ছে যে এও গরু নয়। তো এ, তো এই ক্ষেত্রে কি এই লক্ষণটা গরুতে অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে? কাজেই তখন এটাকে বলা হচ্ছে অসম্ভব দোষ। তিন রকম দোষ লক্ষণে না থাকলে তাকে তখন বলবো ঠিক ঠিক লক্ষণ দেওয়া হয়েছে। আরেকটা কথা তা হচ্ছে লক্ষিতস্য লক্ষণম সম্ভবতি ন বা ইতি বিচারঃ পরীক্ষা। যে লক্ষ্য, যে বস্তু বা লক্ষিত যে বস্তু, তার যে লক্ষণটি বলা হলো সেটি সম্ভব কিনা, সেটি ঠিকঠাক কিনা, তার তার জন্য যে বিচারটি করা হবে তাকে বলা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা। আবার আরেকটা কথা বলা হচ্ছে আত্র, আরো দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে কোনো বস্তুর যখন নামমাত্র বলা হয়, গরু এটুকু বলা হলো, গরু কি সেটা বলা হলো, জাস্ট বলা হলো গরু, গো, এরকম যদি বলা হয় তাহলে তাকে বলা হচ্ছে উদ্দেশ্য। আমি আবার হাইলাইট করছি, হ্যাঁ আমি আবার হাইলাইট করছি, এক সেকেন্ড, হাইলাইট। এবং নামমাত্রেণ বস্তু সংকীর্তনম উদ্দেশ্যः, নামমাত্রেণ বস্তু সংকীর্তনম উদ্দেশ্যः, একটি বস্তুর নামমাত্র বলে দেওয়া, উচ্চারণ করে নেওয়া, তাকে বলা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? আবার আরেকটা হলো পরীক্ষা দেখলাম, আর লক্ষণ। তো এরপরে বলা হচ্ছে अत्र उद्देशस्य पक्षज्ञानं फलम्, अत्र उद्देशस्य पक्षज्ञानं फलम्, लक्षणस्य इतरभेदज्ञानं, परीक्षायाः लक्षणे दोषपरिहारः इति मन्तव्यम्। এই জায়গাটাকে ভাঙি একটু। अत्र उद्देशस्य पक्षज्ञानं फलम् এর মানে কি? তো যে পক্ষ, যেই যেই বস্তুগুলির নামগুলো বলে তারপরে তাদের লক্ষণ বলা হবে, সেই বস্তুগুলির অস্তিত্বর বিষয়ে একটি জ্ঞান, যে অমুক অমুক বস্তু আছে, এইটাকেই বলা হচ্ছে উদ্দেশ্যের ফল, উদ্দেশ্যস্য পক্ষজ্ঞান ফলম। যে পক্ষটি, যে বস্তুটির বিষয়ে পরে ডেফিনিশন বা লক্ষণ দেওয়া হবে,
সেই বস্তুটির জ্ঞান, মানে জ্ঞান বলতে সেই বস্তুটি আছে এটুকু। কি কিভাবে চিনবো সেটা পরে হবে, কিন্তু ওই যে জ্ঞানটা হবে যে বস্তুটি আছে, পক্ষ জ্ঞানম ফলম, এইটি হবে উদ্দেশ্য দিয়ে। যেই নাকি বললাম গো, বুঝলাম গো বলে একটি বস্তু আছে, তারপরে কিভাবে চিনবো তাতে আমরা পরে আসছি, তখন বলবো শাসনাদি মত্তমম গোত্বম। গলার নিচে একটি চামড়ার ঝোলে, তাকে আমরা বলছি শাসনা, সেটা যার আছে তাকে গরু বলবো। তখন আমরা গরুকে ঠিক ঠিক চিনতে পারছি। তারপরে বলা হচ্ছে লক্ষণস্য ইতর ভেদ জ্ঞানম, লক্ষণস্য ইতর ভেদ জ্ঞানম। যেমন এর মানে কি, অয়ম अस्मात् ভিন্নঃ, যদি বলি অয়ম अस्मात् ভিন্নঃ, এটা আরেকটার থেকে ভিন্ন, এটা আরেকটার থেকে অন্য একটা জিনিসের থেকে ভিন্ন। যেমন পৃথিবী জলাদ ভিন্না ইত্যাদি। পৃথিবী জলাদ ভিন্না, জল থেকে পৃথিবী ভিন্ন, যদি এরকম বলি তাহলে কি হচ্ছে, তাহলে লক্ষণের ফল কি, অন্য বস্তুর থেকে এই বস্তুটি পক্ষ যে ভিন্ন সেটা আমি জানতে পারবো। যখন বুঝবো, যে যখন শাসনাদি মতবম গোতবম বলবো তখন চিনতে পারছি কোনটা গরু এবং কোনটা গরু নয়, তার মানে যেটা গরু নয় তার থেকে গরুর পার্থক্য করতে পারছি। ঠিক আছে। আরেকটা হচ্ছে কি বলা হলো, পরীক্ষায়াহ লক্ষণে দোষ পরিহার, পরীক্ষায়াহ লক্ষণে দোষ পরিহার। তো পরীক্ষা কেন করব, পরীক্ষা এই কারণে করব, यदि লক্ষণে কশ্চন দোষः স্যাৎ তদা তস্য নিবারণম পরীক্ষায়াः ফলম। এটা লেখা নেই, এটা আমি বলছি। यदि লক্ষণে কশ্চন দোষः, যদি লক্ষণে কোনো দোষ থাকে তাহলে তার নিবারণ, মানে পরীক্ষা করলে জানতে পারছি যে অতিব্যাপ্তি অব্যাপ্তি অসম্ভব কোন একটি দোষ আছে, তারপরে সেই হিসাবে লক্ষণটাকে শুধরে নেব। তো সেটা হচ্ছে পরীক্ষার ফল। ফলগুলো বলে দেওয়া দরকার, কারণ যদি আমি ফলগুলো না বলি, উদ্দেশ্যের ফল কি, একটি একটি জিনিসের নাম নিলাম গো, কেন বললাম গো, বা তারপরে তার লক্ষণ দিলাম, কেন লক্ষণটা দিলাম, তবে তারপরে সেই লক্ষণের পরীক্ষা করলাম, কেন করব, এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসের প্রয়োজন যদি না বলি তাহলে তো লোক করবেই না, যেটা আমি ক্লাসের শুরুতেই বলছিলাম অফ দ্য রেকর্ড, প্রয়োজনম অনুদ্দেশ্য মন্দোপি না প্রবর্ততে। অর্থাৎ প্রয়োজন যদি না জানা থাকে কোনো জিনিসের, তাহলে আমরা বলি মন্দবুদ্ধি ব্যক্তিরও সেই কাজে প্রবৃত্তি হয় না। দ্য পারপাস হ্যাজ টু বি নোন। ঠিক আছে, এই কথাটা বলে রাখলাম। এবার হ্যাঁ, এইগুলো হয়ে গেছে। এরপরে আহ, আমরা আসতে পারি অন্য বিষয়। সেই বিষয়টি কি, সেটা হচ্ছে তর্ক সংগ্রহে কতগুলো বস্তুর কথা বলা হবে। প্রকৃতিকে কতগুলো প্রাইমাল ক্যাটেগরিজে, প্রকৃতিতে যে বস্তুগুলিকে আমরা দেখি তাকে কতগুলো প্রাইমাল এলিমেন্টসে ক্যাটেগরাইজ করা হবে। তো এই জায়গাটাতে আমরা আসি, এখানে কিন্তু এই পার্টিকুলার, এটা হচ্ছে মূল গ্রন্থ, যেটা যেটা বড় বড় ফন্টে দেওয়া আছে, এটা হচ্ছে তর্ক সংগ্রহ। এরপর আছে দীপিকা, পদকৃত্য, এগুলো থাকে। এই বিশেষ পোর্শনের জন্য কিন্তু আমাদের ইয়ে নেই, আমাদের দীপিকা পদকৃত্য নেই এই এইটুকু জায়গার জন্য। তাই এখানে আমাদেরকে একটু অন্যভাবে এটা দেখতে হবে। এবার উদ্দেশ্য প্রকরণম বলা হয়, বাই দ্য ওয়ে, এইটাকে এক একটা প্রকরণ হবে, এটাকে বলা হচ্ছে উদ্দেশ্য প্রকরণম। কি কি বস্তু আছে তার নামগুলো মোটামুটি বলে দেওয়া হবে, এটাকে বলা হচ্ছে উদ্দেশ্য প্রকরণম। তো এখানে আগে এই পদার্থানাম বিভাগ, পদার্থগুলোর বিভাগ করে দেওয়া আছে। পদার্থ কি, কাকে বলছে, এই বিষয়ে আই উইল अगेन ডু আ রিক্যাপ এক্ষুনি। তার আগে জাস্ট এটা পাঠ করে নিই। বলা হচ্ছে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায়াভাবাः
सप्त पदार्थाः द्रव्य गुण कर्म सामान्य विशेष समवायाभावाः सप्त पदार्थाः দ্রব্য গুণ কর্ম কি দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এবং অভাব এই সাতটি পদার্থ আছে। আচ্ছা, এখানে পদার্থ শব্দের বিষয়ে কিছুটা কথা বলে রাখা দরকার, সেটা আমরা এখান থেকেও দেখতে পারি। দাঁড়াও, আমি এই জায়গাটা হাইলাইট করছি। পদার্থান বিভাজাতে, পদার্থের বিভাগীকরণ করা হচ্ছে, পদার্থগুলোকে ক্যাটেগরাইজ করা হচ্ছে। তারপরে বলছেন পদাস্য অর্থঃ পদার্থঃ ইতি ব্যুৎপত্তি, এটা কিন্তু পদকৃত্য না, দীপিকা, এই পোর্শনটুকু দীপিকার থেকে এখন নিচ্ছি। পদার্থান বিভাজাতে দ্রব্য ইতি, এই বোল্ডে লেখা মানে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ থেকে নিয়ে পদার্থাহা এত অব্দি নিতে হবে। পদার্থান বিভাজাতে, কি করে বিভাজন করা হচ্ছে বলা হচ্ছে। না, তার আগে কি, আগে তো জানতে হবে পদ শব্দের অর্থ কি। তো দুটি শব্দ আছে, পদ এবং অর্থ, এই দুটি শব্দের যোগ থেকে এই পদার্থ শব্দটা তৈরি হয়। পদ হচ্ছে নাম আর অর্থ হচ্ছে ওর বাচ্য। তো যে বস্তু, যেই শব্দ বা যেই পদের বাচ্য হয় সেই বস্তুকে পদার্থ বলা হয়। এবার সংসারে বা জগতে এমন কোনো বস্তু সাধারণত আমাদের জানা নেই যার কোনো নাম নেই, ঠিক আছে। এবং ওই নামটি হচ্ছে পদ, আর ওই পদ দিয়ে যে বস্তুর জ্ঞান হয় তাকে বলছি পদার্থ। ঠিক আছে, রিপিট করে দিলাম এই জিনিসটা। বা বলা ভালো যে যেই পদ থেকে যেই বস্তুর প্রতীতি হয় সেই বস্তুটিকে বলা হচ্ছে পদার্থ। আবার এটা বলে রাখলাম। এবার এরকম পদার্থের সংখ্যা অনন্ত, ইফ ইউ টেক ইনটু অ্যাকাউন্ট অল দ্য নিউট্রনস ইলেকট্রনস এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে, অনন্ত। জীব অজীব যা আছে তাকে আমরা মিলিয়ে বলছি। আচ্ছা, মানুষের সংখ্যা অনেক বেশি। এই কথাটা এখানে বলা হচ্ছে যে মানুষের সংখ্যা আজকের দিনে 800 কোটি, ঠিক আছে। এটা কিন্তু আমি বাংলা ভাষায় সহজ সরল বিবৃতিটা দিয়ে দিচ্ছি আগে। মানুষের সংখ্যা 700-800 কোটির উপরে। তাদের মধ্যে কমন এলিমেন্টটা কি, তারা সবাই মানুষ। মানে কথামৃতে যাকে আমরা মান এবং হুঁশ বলছি সেই অর্থে নয়, একটা বায়োলজিক্যাল সেন্সে এখানে বলার বক্তব্য। তো ওরকম মানুষ তো প্রচুর আছে, ঠিক না? এই যে প্রচুর মানুষ আছেন সারা পৃথিবীতে, তাদেরকে আমরা বলছি they're all bound by a common element of belonging and that is মানুষ্যত্ব। তারা মানুষ সবাই, ঠিক আছে। আর ওই অতগুলোই মানুষকে আমরা এক এইভাবে গুনতে পারি যে মানুষ, মানুষ বলতে সব 800 কোটি মানুষ। So 800 people can be put in one category, that is মানুষ। ঠিক সেইভাবে পদার্থের সংখ্যা অনন্ত হলেও তাদেরকেও এইভাবে এনিউমারেট করা যায়, এইভাবেই এনিউমারেট করা যায়। এবং এই যে এনিউমারেট করব পদার্থকে, এরকম 7 রকম এনিউমারেশন, 7 রকম গণনা বা 7 রকম ক্যাটেগরিজ সম্ভব। তো এই পদার্থের সংখ্যা ন্যায়শাস্ত্রে বলেছে 7। কি কি? দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এবং অভাব। এবং আরেকটা কথা বলা আছে, তা হলো এই যে
এখানে বলা হচ্ছে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায়াভাবাহ সপ্ত পদার্থাহ। এখানে 1 2 3 4 5 6 7, 7 গুনলেই হতো। আবার আলাদা করে সপ্ত পদার্থাহ কেন হয়েছে, কেন বলা হয়েছে? এটা বলার কারণ আমরা বলে থাকি পদার্থত্বম দ্রব্যাদি, পদার্থত্বম দ্রব্যাদি সপ্তানি अतमत्वव्याप्यम। पदार्थत्वम द्रव्यादि सप्तान्यतमत्वव्याप्यम, বা পদার্থের সংখ্যা 7ই হয়, তার থেকে বেশিও নয় তার থেকে কমও নয়। এই রকম যাতে জ্ঞানটা স্থির হয় তার জন্য মূল গ্রন্থে বলা আছে সপ্ত পদার্থাহ, 7 এই সংখ্যার উপরে জোর দেওয়া হয়েছে। এবং পৃথিবীর যত রকম পদার্থ আছে তাকে 7 রকম ক্যাটাগরিতে ফেলে দেওয়া যায়, 7 রকম পদার্থের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। এবার আরো কিছু কথা এখানে বলা দরকার। আমি একবার জাস্ট নিচে দেখে নিচ্ছি একটা জিনিস চট করে, সেটা হচ্ছে না আমরা ঠিকই যাচ্ছি। হ্যাঁ, জাস্ট এটা একবার দেখে নেওয়ার ছিল যে ঠিকঠাক চলছে কিনা। ঠিক আছে। তো হ্যাঁ, এবার যে কথাটা বলা দরকার যে এই পদ 4 রকমেরই হয় সাধারণত: দ্রব্যবাচক, গুণবাচক, ক্রিয়াবাচক। এগুলো কিন্তু কোনো নোটসে বা মানে এখানে কিন্তু কোনো পিডিএফ এ লেখা নেই, এটা শুনে রাখো আর রেকর্ডিং এও পরে এই করে নিও, রিভাইজ করে নিও। দ্রব্য পদ 4 রকমের হয়: দ্রব্যবাচক, গুণবাচক, ক্রিয়াবাচক এবং জাতিবাচক। ঠিক আছে? তাই পদার্থ মানে পদ থেকে যে অর্থ কনভে হচ্ছে সেটিও তাহলে 4 রকম তো এমনিই হবে: দ্রব্য, গুণ, কর্ম এবং সামান্য। দ্রব্য, গুণ, কর্ম এবং সামান্য। আমি এগুলোর ডেসক্রিপশন পরে দেব। এবার যেই দ্রব্যগুলি নিত্য, তাতে যদি বলতে হয় যে পার্থক্য কি, যদি বলি যে পৃথিবী তত্ত্ব এবং জড়তত্ত্বে পার্থক্য কি আছে, তখন বলবো যে ওই যে একটা জিনিসকে আরেকটা জিনিস থেকে আলাদা করে দেয় কিছুটা হলেও, বা একটা সেলকে আরেকটা সেল থেকে আলাদা করে দেয়, একটু আরো স্থূল হয়ে গেলাম কথাটা, বা একটি মানুষকে আরেকটি মানুষ থেকে আলাদা করে দেয়, সেটিকে বলা হচ্ছে বিশেষ। দ্যাট পদার্থ which makes an entity different from the other entity, তাকে বলা হচ্ছে বিশেষ। এটি আরেকটা বলা হলো। তাহলে আরেকটি পঞ্চম পদার্থের দরকার হলো। 4টি অলরেডি দেখলাম। 4 রকম পদ আমাদের জানা সামান্য ব্যাকরণ থেকে বা ব্যবহার থেকে: দ্রব্যবাচক হয় পদ, গুণবাচক হয়, ক্রিয়াবাচক হয়, জাতিবাচক হয়। তার থেকে 4 রকম পদার্থ এলো। আর আমরা পদার্থেরই কথা বলছি, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, এগুলো এলো। দুটি দ্রব্যের মধ্যে পার্থক্য জানবার জন্য, দুটি দ্রব্যের মধ্যে পার্থক্য জানার জন্য, বা দুটি দ্রব্যের মধ্যে পার্থক্য করে দেয় বাই ভার্চিউ অফ হোয়াট, আরেকটা কিছু জিনিসের দরকার যেটা দিয়ে জল হয়ে যাচ্ছে আলাদা পৃথিবীর থেকে, বা পৃথিবী হয়ে যাচ্ছে অগ্নির থেকে আলাদা, তাকে বলা হচ্ছে বিশেষ। ঠিক আছে? এবার যেমন গুণ আছে তেমন একজন, আমরা বললাম কি গুণবাচক কিছু পদও আছে। তো যদি গুণ হয় তাহলে একটা গুণীয় হবে, যদি গুণ হয় তাহলে গুণীয় হবে। তো যদি গুণ আছে, গুণী আছে,
তাহলে আমরা বলবো যে গুণ আর গুণীর মধ্যেও একটি সম্পর্ক দরকার, তাই তার জন্য আরেকটি পদার্থ লাগবে, সেটি হচ্ছে সমবায়। সেটি হচ্ছে সমবায়। সমবায় মানে গুণ আর গুণীর মধ্যে কি রকম সম্পর্ক। এটা কিন্তু খুব সহজ সরল। তোমরা বলতে পারো যে না না, গন্ধ, গোলাপ আর গোলাপের গন্ধ, এতে আর সম্পর্ক কি, দুটো তো সহজাত, মানে গোলাপের গন্ধটা এমনিই আছে। না, দের আর ওয়েজ টু ডিফাইন দিস সম্বন্ধ। মানে গুণ আর গুণী সম্বন্ধ সবসময় গোলাপের যা সম্বন্ধ গোলাপের গন্ধের সঙ্গে সেইভাবে নাও হতে পারে, অন্য একটা কোনো সম্বন্ধও হতে পারে। সেগুলো আমরা ডিটেলে দেখবো যখন এগুলো নিয়ে চর্চা হবে, সমবায় নিয়ে, সেটা অনেক পরে। কিন্তু গুণ আর গুণীর সম্বন্ধটাকে যদি ফর্মালি ডিফাইন করতে হয় এবং কেমন সেই সম্বন্ধটা সেটা যদি বুঝতে হয়, বা তো তাকে বোঝার জন্য একটা আরেকটা পদার্থের এখানে ব্যবস্থা করা হলো, তাকে বলা হচ্ছে সম্বন্ধ। বা গুণ গুণীতে কিভাবে থাকবে সেটা ডিটারমাইন করার জন্য আরেকটা পদার্থ, যাকে বলা হচ্ছে সমবায়। এইভাবে বোঝো। এরপরে আরেকটা বলা হচ্ছে পদার্থের যদি নিষেধ করতে হয়, পদার্থের যদি নিষেধ করতে হয় তাহলে তার জন্য আরেকটা কিছু দরকার, অ্যাবসেন্স কে বোঝানোর জন্য। তাহলে বলা হলো অভাবও একটি পদার্থ, কোনো পদার্থ নেই এটাকে বোঝানোর জন্য অমুক জায়গায় অমুক পদার্থ নেই, তো সেইটাকে বলবার জন্য বলা হচ্ছে তাহলে বলতে হবে অভাব। অভাবকেও একটি পদার্থ হিসাবে এরা নিয়েছে, এবং বেদান্তের সঙ্গে একদম গুলিও না এই জায়গাটা, এটাকে আলাদাভাবেই দেখো। এখন বেদান্তের কোনো প্রশ্ন আমি নেব না এই মুহূর্তে। ওই ওখানে যেইভাবে অভাব বলা হয়েছে, যেমন একবার এসেছিল বেদান্ত সারের সময় যে আমরা অবিদ্যাকে বলি বা অজ্ঞানকে আমরা জ্ঞানা ভাব বলছি না, কিন্তু নৈয়ায়িকরা ওইভাবেই দেখেন অজ্ঞানকে। আমরা কিন্তু ওই ডিবেটে এখন যাব না, উই উইল টোটালি অ্যাভয়েড দিস। আপাতত এইভাবে দেখছি যে পদার্থ আছে, পদার্থ যদি না থাকে তো সেই না থাকাটাকে আমরা একটি অভাব বলে একটি পদার্থ বলছি। ঠিক আছে, এইটা একটা হলো। এবার আরেকটি কথা যেটা আসে সেটা হচ্ছে কিছু লোকেরা এমনটাও মেনে থাকেন, কিছু লোকেরা এমনটাও মেনে থাকেন, কিছু লোকেরা এমনটাও মেনে থাকেন যে পদার্থে দুটোই ভেদ হয়। একটা হচ্ছে ভাব আর অভাব। ভাব পদার্থ হলো দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষা সমবায়। তাহলে প্রশ্ন হয় যে গ্রন্থকার অন্নম ভট্ট এইরকম ভাবেই তো ক্যাটাগরাইজ করতে পারতেন ভাব পদার্থ, যে যে পদার্থ দুই রকম, ভাব এবং অভাব। তো এর উত্তরেই যে যখন সপ্তম পদার্থ আমি বলছি অভাব, তো বাকি সব পদার্থ যে ভাব পদার্থ সেটা এমনিই বোঝা যাচ্ছে। ওই জন্য সেটা আর বলার দরকার নেই যে ভাব আর অভাব দুই রকম পদার্থের ক্যাটাগরি হয়, এসব বলার কোনো দরকার নেই। তো এটি হচ্ছে এই জায়গাটার আহ, এই 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 লাইনটির ব্যাখ্যা। দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায়া ভাবাহ সপ্ত পদার্থ। আমরা কি করছি, আমরা আপাতত পদার্থের নিরূপণ করছি, বা পদার্থ কি কি আছে সেইগুলোর নাম নামগুলো জেনে নিচ্ছি। এবং আগে পদার্থের নাম জানবো, তারপরে দ্যাট ইজ দ্য এজেন্ডা অফ দ্য টেক্সট। এটা কিন্তু উদ্দেশ্য প্রকরণম, মানে সবকিছু শুধু নামটুকু বলে দেওয়া হবে। আমরা অবশ্যই বিবৃতি করব। তারপরে যেই নাকি পদার্থের ক্যাটাগরিজ বলা হলো, তারপরে বলা হচ্ছে দ্রব্য। দ্রব্য কত রকম হয় সেটা বলা হবে, গুণ কত রকম হয়, কর্ম কত রকম হয়, সামান্য কত রকম হয়, বিশেষ কত রকম হয়, সমবায় কি, অভাব কি, এইগুলো দেখবো। এগুলো জাস্ট নামগুলো জেনে নেব, সমবায় কত রকম, অভাব কাকে বলে কি। তারপরে এই কথাগুলো যখন আমরা জেনে নেব, তারপরে উই এন্টার ইনটু আ ডিফারেন্ট চ্যাপ্টার।
কিন্তু আগে এই ক্যাটেগরাইজেশনটা জানা দরকার। পৃথিবীতে কত রকম পদ আছে, মানে অনন্ত পদার্থ আছে। অনন্ত পদার্থকে 7 ভাবে ক্যাটেগরাইজ করে দেওয়া যেতে পারে। এবার লোক বলবে যে না, মডার্ন সায়েন্সের সঙ্গে তো মিলছে না। না, মডার্ন সায়েন্সের সঙ্গে মেলানোটা এখানে এখানে মানে এর কোনো দায়ও নেই ন্যায় শাস্ত্রের। কারণ বা যদি কেউ বলে যে না না, মেন্ডেলিস পিরিয়ডিক টেবলে আমরা পড়েছিলাম 100-র উপরে এলিমেন্ট, 110-এর বেশি এলিমেন্টস আছে, না ওটার সঙ্গে এটার কোনো লেনা দেনা নেই। এটা হচ্ছে, এরা তো মেন্ডেলিভের ক্লাসিফিকেশনে যাচ্ছেন না। এরা যাচ্ছেন শুধু এইটুকুতে যে পৃথিবীর যত কোটি পদার্থ তাকে 7টি ব্রড ব্রড ক্যাটাগরিতে ভাগ করব, এবং এই বিভাগীকরণ করে তারপরে আমরা অন্যান্য প্রসঙ্গে ঢুকবো। তো এবং এর উদ্দেশ্য এখানে কেমিস্ট্রি শেখানো নয়, কেমিস্ট্রি বা ফিজিক্স মানে বেসিক সায়েন্সেস এর কোর্স এখানে করানো হচ্ছে না, এটা খুব ক্লিয়ার হওয়া দরকার। তো এই জায়গাটা কেন এইগুলো জানছি, কেন এইগুলো আমরা জানছি, আবার আমি এটা কারণ এই প্রশ্নটা হবে বারে বারে যে কেন এত কথা, কেন ন্যায়শাস্ত্রে এইসব পদার্থ জেনে কি? আমি তো পদার্থের বিষয়ে, আমরা তো ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স পড়েছি বা অন্য কোনো ডোমেনে পড়েছি, আমরা তো এইসব সবই জানি, মেন্ডেলিস পিরিয়ডিক টেবল পড়েছি। তো এটার রহস্যটা কিন্তু আমরা অলরেডি দেখে নিয়েছিলাম, যে তর্ক সংগ্রহ, তর্ক সংগ্রহ কথাটির মধ্যেই এর কিন্তু আছে, মানে এর ব্যাখ্যা আছে। তর্ক সংগ্রহ কথাটির মধ্যেই এর ব্যাখ্যা আছে, এটা আমরা দেখে নিয়েছিলাম। তখন আমরা বলেছিলাম কি, তর্ক্যান্তে প্রমিতি বিষয়ী ক্রিয়ন্তে অথবা যথার্থ জ্ঞান বিষয়ী ক্রিয়ন্তে ইতি তর্কাহ। তারপরে বলেছিলাম দ্রব্যাদি সপ্ত পদার্থাহ এব তর্কাহ, এই কথাটা বলেছিলাম। এবং দ্রব্যাদি সপ্ত পদার্থানাম সংগ্রহ তর্ক সংগ্রহ, এই সব কথা কিন্তু আমরা আগের থেকে দেখে আসছি। তো তর্ক সংগ্রহ হচ্ছে এই সব পদার্থের নিরূপণ, এবং এর সঙ্গেই কিছু আরো বিশেষ আলোচনা আছে, যেমন হোয়াট আর দ্য ভ্যালিড মিনস অফ নলেজ, কোন কোন জিনিসকে আমি প্রমাণ ধরবো। প্রত্যক্ষের জন্য আমার ইন্দ্রিয় প্রমাণ খুব ভালো, কিন্তু এছাড়া প্রত্যক্ষ ছাড়া অনুমান, ইনফারেন্স করছি যখন, যেটা আমরা সায়েন্সেও করে থাকি, ইনফারেন্স, ইনফারেন্স কিভাবে করা হয় সেটা বোঝা। এছাড়া প্রত্যক্ষ, অনুমান, উপমান, আরেকটি আছে অ্যানালজি। এর বাইরেও যদি কিছু জিনিস জানবার থাকে সেটা কিভাবে জানবো, শাস্ত্র প্রমাণ দিয়ে জানবো। এই পুরো বিষয়টাকে ফর্মালাইজ করবার জন্য আগেই উদ্দেশ্য ব্যাপারটা খুব ভালোভাবে জানা দরকার। মেন জিনিস আছে এখানে দুটো, একটা হচ্ছে জগৎকে কিভাবে ক্যাটেগরাইজ করা হচ্ছে সেটা, সেটা জানবো। সেটা এই কারণে জানা দরকার কারণ এই ক্যাটেগরাইজেশনের সঙ্গে বেদান্তের বারে বারে মতবিরোধ হবে। তখন সেই পূর্বপক্ষগুলো জেনে রাখা, যে নৈয়ায়িক অমুক জায়গায় এটা বলছেন বলে ওই পূর্বপক্ষগুলোকে তুলে বৈদান্তিক খণ্ডন করবে, তখন এই এই জিনিসগুলো জানা দরকার, এই উদ্দেশ্য জানা দরকার। তারপরে যখন আমরা অন্যান্য প্রকরণে যাব, তো তর্ক সংগ্রহে অন্যান্য অনেক প্রকরণও আছে, উদ্দেশ্য প্রকরণ আছে, তারপরে লক্ষণ প্রকরণ আছে, তারপরে গুণ প্রকরণ আছে, গুণ নিরূপণম আছে, তারপরে অনুমানের বা অনুমান, উপমান, প্রত্যক্ষ আর শব্দ প্রমাণ এসব আছে। তো এইগুলো বেসিক্যালি আমরা কি করছি, আমরা কতগুলি টুলস তৈরি করছি। কি না, নৈয়ায়িকরা একটা বড় পূর্বপক্ষ বেদান্তের, বেদান্তের কতগুলো বিষয়ের সঙ্গে তাদের বিরোধ আছে। সেই বিরোধের জায়গাগুলো যখন যুক্তি দিয়ে কাটা হবে, তখন এইগুলো জানা দরকার যে নৈয়ায়িকদের বিশ্বাসের জায়গাগুলো কি, বা নৈয়ায়িকরা কি কি মানছেন। ওদের, তো ওদের ব্যাপারটাকে আমরা ফর্মালি আগে স্টাডি করছি। তার জন্য এই পড়াশোনাটা, এটা মোটেই সায়েন্সের অল্টারনেটিভ নয়। আমি আগেও ক্লিয়ার করেছিলাম, এটা বারে বারে আমি বলতে থাকি। তো এবার কোনো প্রশ্ন থাকলে করা যেতে পারে, কোনো প্রশ্ন থাকলে করে নাও। দীপ, দেবদূতি আর সৈকত, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করে নিতে পারেন। বলছি সমবায়টা কি বললে?
সবাই বেশ, এটা ভালো প্রশ্ন। সমবায়, সম সমবায়টা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ সমবায়টা এইভাবে বলবো যে গুণ, গুণীর সঙ্গে কি কোন কিভাবে থাকবে, ঠিক আছে, গুণ গুণীর সঙ্গে কিভাবে থাকবে, ঠিক আছে। কারণ তুমি দেখো কত রকম জিনিস হতে পারে। একটা হচ্ছে যে গুণ কিছুক্ষণের জন্য এলো, ধরে নাও কেউ ডিওডোরেন্ট মাখলো, কেউ ডিওডোরেন্ট মাখলো বা একটা পারফিউম মাখলো, তখন আমরা বলছি যে এ তো খুব সুগন্ধিত ব্যক্তি, এর গায়ের থেকে একটু সুগন্ধ বেরোচ্ছে, তাই তো। পারফিউম বা ডিওডোরেন্টের এফেক্ট চলে গেলে বলছি যে তো চলে গেল, এই গুণটা চলে গেল, ঠিক আছে। এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে যদি আমি বলি যে গোলাপ, গোলাপের গন্ধ, গোলাপের গন্ধও চলে যায়, সেটা একটা হচ্ছে। আরেকটা হচ্ছে যে কাপড়টা কটনের বানানো, কাপড়টা কটনের বানানো, কাপড়টার সঙ্গে এবার কাপড়টার যদি তুমি ম্যাটেরিয়াল চেঞ্জ করে দাও, বলে না আমি অন্য, তাহলে তো ওই কাপড়টাই থাকলো না, মূল কাপড়টা। তো ওখানে কি হচ্ছে, যেমন সম্পর্ক ডিওডোরেন্ট মেখে একটা মানুষের যে একটি গন্ধ বলে একটি গুণ চলে আসে, সেই গুণটি চলে যাচ্ছে, ঠিক তেমনটা কিন্তু কটন দিয়ে বানানো কাপড়ের নয়। কারণ কটনটা যদি পাল্টে দাও তাহলে এই কাপড়টাই থাকছে না, তাই কটনটা সঙ্গে সঙ্গে থাকছে কাপড়ের, ঠিক আছে। তো সেটি একটি গুণ। তো এই যে ব্যাপারটা গুণ আর গুণীর মধ্যে সম্পর্কটা কেমন হবে, সেটা বুঝবার জন্য বা ওই সম্পর্কটা কি কেমন হবে সেইটা ডিটারমাইন করবে এই আরেকটি পদার্থ। হোয়াট উইল বি দ্য কানেকশন বিটুইন গুণা অ্যান্ড গুণী, তার জন্য আরেকটি পদার্থ বলা হলো সমবায়। এবং এই সমবায়ের ডেফিনিশনটার জন্য, সমবায়ের ফর্মাল ইন্ট্রোডাকশনের জন্য আমাদেরকে এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে। সমবায় একদম শেষের দিকে আসে এই গ্রন্থের, মানে যখন গ্রন্থটা শেষ করব তখন দেখবে সমবায় নিয়ে আমাদের খুব চর্চা চর্চা হচ্ছে, ঠিক আছে। তো সমবায় আসতে এখন অনেকক্ষণ, মানে সমবায় একদম সেকেন্ড লাস্ট টপিক গ্রন্থের। তো তার আগে সমবায় সেইভাবে আসবে না। যাই হোক, তাতে অসুবিধা নেই, তাতে আমাদের কনসেপ্টে কোনো জায়গায় কোনো গন্ডগোল হবে না। তো এই হলো ব্যাপার। আর কিছু প্রশ্ন থাকলে করে নাও। আচ্ছা, আমার না অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন আছে। আহ, হুম। প্রথম প্রশ্নটা পরেই করছি আমি। অভাবটা যেটা বললে, এটা হচ্ছে একটা পদার্থের ভিতরে হুম। কিসের অভাব বেশি? অভাব, বস্তুর অভাব। মানে এরকম ভাবে যদি বলি, মানে যত পদার্থ, ঠিক আছে, আওয়াজ এবারে আওয়াজ আওয়াজ কাটছে একটু, আওয়াজটা একটু জোরে বললে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, একটা সেকেন্ড। এবার শোনা যাচ্ছে? এবার বেটার, অনেক বেটার। হ্যাঁ, বলছি যে এই যে তুমি অভাবটা বলছে না, তো এবারে ধরো দুটো পদার্থ, ঠিক আছে, এবার দুটো পদার্থর মধ্যে একটার থেকে অন্যটার তো অভাব সবসময় থাকবে। হুম। আছে তো, সেটাও, সেটাকে তো আমরা একভাবে অভাব বলবো। মানে তুমি হুম, যদি বলো যে সুমঞ্জয়, হুম, সুমঞ্জয়ে সৈকত বা দেবদূতি বা দ্বীপের অভাব আছে, হুম, এটা হুম, আমরা একরকম অভাব বলবো, তো সেটাকে আমরা বলি হুম, অন্যোন্যা ভাব, অবশ্যই। তো অভাব, হুম, এই জন্য আমরা বলি অভাবস চতুর্বিধা, অভাব চার রকম হয়। হুম, কোনো বস্তু যখন সৃষ্টি হলো, তো হুম, বস্তু সৃষ্টি হওয়ার প্রাক, বস্তু হুম, হুম, সৃষ্টি হওয়ার পূর্বে প্রাক তার হুম। অভাব ছিল, তাকে আমরা বলছি প্রাগভাবঃ। বস্তুটিকে পুড়িয়ে আচ্ছা। জ্বালিয়ে কেটে কোনোভাবে ধ্বংস করে দিলাম, হুম। তারপরে তাকে বলা হচ্ছে প্রধ্বংসা ভাব, বস্তুটি ধ্বংস হওয়ার পরে তার অভাব। একটা তুমি কারেক্ট। নিজেই হুম, বলে ফেললে অন্যোন্যা ভাব, হুম, বস্তুটি যখন এক্সিস্টও করছে তখন অন্য হুম, বস্তুতে তার অভাব আছে। হুম, আর একটা অভাব আছে আত্যন্তা ভাব, বস্তুটি কস্মিন কালেই ছিল না। যেমন আমি যদি বলি যে কোনো বিশেষ একটি বস্তু যেটা ভারতেই আছে, হুম, যদি আমি বলি যে ইউপিআই, ভারত পে বা গুগল পে, গুগল পের অত্যন্তা ভাব আছে,
অ্যান্টার্কটিকায় বা জুপিটারে, হুম ওখানে ছিল না, ওখানে কোশমিনকালেই ছিল না, ঠিক আছে। হুম তো হুম এইরকমও হতে পারে। তো এই চার রকম অভাব, একেও একটি পদার্থ হিসাবে নৈয়ায়িক মেনেছেন। যে এবার বলতেই পারো যে না, ইটস আ ভয়েড, ওটা তো অ্যাবসেন্স, ওটাকে একটা, ওই জন্যই তো বলা হচ্ছে। আমি যখন হুম বললাম যে ভাব এবং অভাব দুই ভাবে পদার্থকে ক্যাটেগরাইজ করে দেওয়া যেতে পারে, তো একটা যখন ভয়েড লাইক একটা জিনিস বলছি, যে অভাবকেও আমি একটি পদার্থ হিসাবে গুনছি, তো হুম স্বাভাবিকভাবেই যেগুলো বাকি সেগুলো তো ভাব পদার্থই। আই এম নোওয়্যার সেইং যে পদার্থ কোনো পজিটিভ এন্টিটি। আমরা জাস্ট বলছি যে যে যখন পরে, যখন কোনো জিনিসকে আমরা ডিফাইন করব, অনেক অনেক জায়গায় অভাব, অমুকের অভাব কথাটা আসবে, তখন কোন রকমের অভাব এটা যাতে বোঝা যেতে পারে, এবং অভাব হুম বলতে কি বলি সেটা যাতে জানতে পারি, তার জন্য এই অভাবের একটি আহ আরেকটা পদার্থ হিসাবে বলা হলো। তাছাড়া নাম দিয়ে তো বুঝতে পারছি যে অভাব বলে একটি হুম জিনিস আমরা আছে, পদ আছে, তো পদের একটা অর্থ হবে, অর্থ ইজ অ্যাবসেন্স অফ সামথিং ইন টাইম, ইন স্পেস অর ইন সাম আদার অবজেক্ট, এইটুকু। তো এটাই তো, এটাই হলো ব্যাপার। তো মানে উই হুম উই হুম আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাবসেন্স অফ সামথিং বাই পদার্থ। আমরা একবারও বলছি না যে পদার্থ মানে আরেকটি কোনো জিনিস ওখানে আছে, না, আমরা অ্যাবসেন্সই বলতে চাইছি, বাট উই উইল ডিফাইন ইট হুম, মোর ফর্মালি। ঠিক, বুঝতে পেরেছি। হুম। তো আচ্ছা, এবার আরেকটা আমার কোয়েশ্চেন ছিল, তুমি যদি এটা পরে বলতে চাও পরেও বলতে পারো, না না, অ্যাকচুয়ালি না এই যে, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, শুনছি। হ্যাঁ হ্যাঁ, বলছি যে এই যে দীপিকা বলছো না, এই দীপিকাটা কি বেসিক্যালি, এটা কি অর্ণব ভট্টের কমেন্ট্রিটা অর্ণব অন দ্যাট ভট্টের শ্লোক, নিজের কমেন্ট্রি অন দ্যাট শ্লোক, রাইট? অন দ্যাট শ্লোক। মানে শ্লোকও নয়, এগুলো কোনোটাই শ্লোক নয়, এগুলো জাস্ট গ্রন্থের এক একটি অংশ, তার উপরে তিনি হুম প্রতিপদ বিবৃতি করেছেন এই টিকায়। তো বলছেন যে এই অংশের ব্যাখ্যা কি সেটা উনি বলে দিচ্ছেন, কিন্তু দীপিকা আমরা আচ্ছা। দেখছি না, যেটা আমি আগেও বলেছি, দীপিকাটা হুম রাখা উচিত। আর নারায়ণ চন্দ্র গোস্বামীর যে বইটা বললাম সেটা দীপিকাকে হুম হুম কেন্দ্র করেই লেখা হয়েছে, যদিও দীপিকার থেকেও স্বতন্ত্র প্রচুর কথা তিনি বলেছেন, মানে হুম একদম বাচ্চাদেরকে বোঝানোর মতো করে তিনি এই গ্রন্থটা লিখেছিলেন। তো হুম দীপিকাটা থাকুক বাড়িতে, আমি কিন্তু এবার আমি যে বিবৃতি এখন এই পোর্শনটার করলাম, এটা হুম কিন্তু আমি এ দিয়ে করিনি, আমি কিন্তু এটা আপনার এই দীপিকা, মানে এই 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 অংশের জন্য পদকৃত্য নেই, তো আমি দীপিকা ধরেও করিনি। এই অংশের বিবৃতি আমি করেছি, একটি সুন্দর ব্যাখ্যা আছে সংস্কৃতে, হুম শ্রীনিবাস মুখোল্লাসিনী আর শ্রীধর মুখোল্লাসিনী, এটা হিন্দিতে। এই দুটো ব্যাখ্যাকে আশ্রয় করে, এই দুটো ব্যাখ্যা লিখেছিলেন গোবিন্দাচার্য বলে একজন খুব বড় বিদ্বান, আধুনিক কালের, এই কয়েক বছর আগে তার শরীর পুরো হয়েছে। তো তিনি এই দুটো ব্যাখ্যা লিখেছিলেন, শ্রীধর মুখোল্লাসিনী আর শ্রীনিবাস মুখোল্লাসিনী। তো তার ব্যাখ্যাগুলোকে ধরে আমি এই জায়গাটা বললাম, কেন, কারণ এই পোর্শনটার জন্য পদকৃত্য নেই, কিন্তু আমাকে তো বলে যেতে হবে, কাজেই আমি হুম সেটা হুম, করেছি। তো ঠিক। হ্যাঁ, আবার আবার দেখিয়ে দিচ্ছি কেমন। হুম যেমন তত্র দ্রব্যাণি, এবার দ্রব্য, দ্রব্য এইসব ক্যাটাগরি গুলো করা হলো, এবার দ্রব্যের কথা বলা হবে, এই পার্টটা আমি চট করে বলে দিই তাহলে। তো তত্র দ্রব্যাণি পৃথিবী আপ তেজ বায়ু আকাশ কাল দিগাত্ম মনামসি নবৈব। তত্র দ্রব্যাণি, আমরা এবার শুধু উদ্দেশ্য করছি, নামগুলো বলে দিচ্ছি জিনিসগুলো, বিবৃতি করব, কিন্তু আপাতত ফোকাস হচ্ছে নামগুলো বলে রাখার উপর। তো মাইকটা না বন্ধ করে দিন যদি কারো মাইক অন থাকে, আমি চট করে 5 মিনিট এটা বলে দিই, ক্লাসটা তাহলে কমপ্লিট হয়। তো তত্র দ্রব্যাণি পৃথিবী আপ তেজ বায়ু আকাশ কাল দিগাত্ম মনামসি নবৈব। এটা বলবার বক্তব্য কি, ওই তত্র, সেই পদার্থগুলিতে, যে বা সেই দ্রব্য, সেই পদার্থগুলিতে দ্রব্যের সংখ্যা হচ্ছে 9টি। কি? পৃথিবী, জল, আপ, পৃথিবী আপ, তেজ, অগ্নি, বায়ু, আকাশ, কাল, দিক, দিক মানে দিশা, আত্মা,
এবং মন। তো আত্মাকেও এরা দ্রব্য বলছেন। আর কি বলছেন, তত্র দ্রব্যাণি, তত্র মানে সেই পদার্থগুলির মধ্যে দ্রব্যগুলি 9 রকম হয়, এবং 9 রকমই হয়, নব এব, সির্ফ 9 है, only 9 are there, not more than 9, not less than 9। এটা আবার স্পেসিফিক্যালি বলা হলো কি কি, পৃথিবী, জল, তেজ মানে অগ্নি, বায়ু, আকাশ, কাল, দিক, আত্মা এবং মন, এটা বলা হলো। ঠিক আছে, এবার আমরা আবার চট করে এর পদাকৃত্যটা দেখে নিচ্ছি। পদাকৃত্যটা হচ্ছে এই জায়গাটা, তত্র ইতি। এই যে জায়গাটা বোল্ডে লেখা আছে, এর মানে আমি বারে বারে এটা ইন্ট্রোডিউস করছি জিনিসটা, যাতে ক্লিয়ার থাকে যে এই তত্র ইতি মানে কি। এটা প্রাচীন কালে লেখার স্টাইল, যে তত্র ইতি মানে ফ্রম, স্টার্টিং ফ্রম তত্র টিল নবৈব, ওই পুরো সেন্টেন্সটা। এবার বলছেন এর ব্যাখ্যা কি, তত্র সপ্ত পদার্থ মধ্যে ইতি অর্থঃ, যে সেই সপ্ত পদার্থগুলির মধ্যে দ্রব্যাণি নবৈব ইতি অন্বয়ঃ, সেখানে দ্রব্যগুলি 9টি, এটি এখানে বলা হচ্ছে। এবং তত্র ইতি পদম চতুর্বিংশতি গুণাः ইত্যাদিনা अपि अन्वय इति, द्रव्य जातिमत्वं गुणवत्वं समवायिकारणत्वं वा द्रव्य सामान्य लक्षणम। এটা কিন্তু পদকৃত, এই অংশে আবার পদকৃত আছে। তো এর অর্থ আমরা এবার চট করে দেখছি। হ্যাঁ, এখানে একটি বাক্য বলা আছে, এবং তত্র ইতি পদম চতুর্বিংশতি গুণাः ইত্যাদিনা अपि अन्वय इत्यादिना अपि, না, ইত্যাদিনা আপি অন্বেতি। হ্যাঁ, এই কথাটা এখানে বলা আছে। এবার এটার আমরা একটা লিখি। এক সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড, জলটা একটু খেয়ে নিই। হুম। তো এই যে তত্র কথাটা আসলো, তত্র ইতি পদম চতুর্বিংশতি গুণাহ ইত্যাদিনা আপি অন্বেতি, এর অর্থ হচ্ছে, আগে যেমন দ্রব্য নটি দেখলাম, চতুর্বিংশতি গুণ দেখবো এরপরে, আমি চট করে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, বা 24টি গুণ দেখব। 9টি দ্রব্য, 7টি পদার্থ, তার মধ্যে প্রথম হলো দ্রব্য, দ্রব্য হলো কয় রকম, 9 রকম, গুণ হলো 24 রকম। তো বলা হচ্ছে যে এই তত্র শব্দটা এখানেও অন্বয় করতে হবে, যে সেই পদার্থগুলির মধ্যে গুণ 24 রকম, এইভাবে নিতে হবে। তত্র ওই শব্দটা এখানেও আনতে হবে, তার অন্বয় করতে হবে, এখানেও যোগ করে দিতে হবে, এটাই বলা হচ্ছে। এবার তারপরে বলা হচ্ছে দ্রব্যের লক্ষণ। দ্রব্যের লক্ষণ হচ্ছে দ্রব্য জাতিমত্বম গুণবত্বম সমবায়িকারণত্বম বা দ্রব্য সামান্য লক্ষণম। এর একটা ডেফিনিশন আমরা এই জায়গায় আমি থামিয়ে দিচ্ছি, এটা এটা বড় একটা ডিসকাশন। এই জায়গাটা আমরা পরে আগামী ক্লাসে দেখবো, এটাতেই আমাদের 10-15 মিনিট যাবে, কাজে এটা আমি আগামী ক্লাসে করব। কিন্তু এর আমি অনুবাদ বা বঙ্গানুবাদটা বলে দিচ্ছি, কারণ ওটা বাংলায় কোথাও পাওয়া যাবে না। তো দ্রব্য জাতিমত্বম গুণবত্বম সমবায়ী কারণত্বম বা দ্রব্য সামান্য লক্ষণম, এর অর্থ হচ্ছে যাতে দ্রব্যত্ব জাতি থাকে, বা যে কার্যের সমবায়ী কারণ হয়, তাকে দ্রব্য বলা হয়। এই ডেফিনিশন দিয়ে কিচ্ছু বোঝা যাবে না, এই ডেফিনিশনটাকে আমাদেরকে ভেঙে আরো বিবৃত করতে হবে।
তো দ্রব্যের ডেফিনিশনটা শুধু বলে রাখলাম, এটা যখন রেকর্ডিংটা আজকেই আপলোড করব শুনে রেখো শেষের পার্টটা। द्रव्य जातिमत्वं गुणवत्वं समवायी कारणत्वं वा द्रव्य सामान्य लक्षणम, বলতে যে যাতে দ্রব্যত্ব জাতি থাকে বা যে কার্যের সমবায়ী কারণ হয় তাকে দ্রব্য বলা হয়। এই ডেফিনিশনটাকে আমাদেরকে কিন্তু আরো এলাবোরেট করতে হবে, তা না হলে এগোতে পারবো না। তো সেটা আমরা আগামী ক্লাসে করব। এখানেই শেষ করি আপাতত। প্রশ্ন আমি নিচ্ছি রেকর্ডিংটা শেষ মানে বন্ধ করে দিয়ে। তার আগে মঙ্গলাচরণ করে শেষ করছি। নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুণ বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। এইটা সবাই না একটু মুখস্থ করে নেবেন, এই মঙ্গলাচরণটা ভেরি ইম্পর্টেন্ট টু মেমোরাইজ দিস, কারণ প্রার্থনা তো মুখস্থ